নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। দেখুন, এসআইআর ছাড়া এই মুহূর্তে রাজ্যের আর কোনো আলোচনার বিষয়বস্তু আছে বলে আমাদের এবং আমার এই চ্যানেলের যারা শুভানুধ্যায়ী তাদের আছে বলে মনে হয় না। কারণ ঠিক এই মুহূর্তে গতকাল সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস সূর্যকান্ত যা বলেছেন তাতে পরিষ্কার দেখা গিয়েছে যে ৮০ লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। সংখ্যাটি ব্যাপক। দিনের পর দিন এই সংখ্যার জাগলারি বা জালিয়াতি করছিলেন ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশন, তার সাথে এখানে সঙ্গত দিচ্ছিলেন সিইও মনোজ অগ্রওয়াল, সঙ্গত দিচ্ছিলেন আমাদের স্পেশাল অফিসার সুব্রত গুপ্ত। তারা বলছিলেন প্রায় সব লোকের হয়ে গেছে, প্রায় কারোর নাম বাদ যাবে না। কিন্তু আজকে আমরা এই মুহূর্তে যখন আপনারা এটা দেখছেন বৃহস্পতিবার, আপনারা যখন দেখছেন বুধবার, আর এই ফাইনাল তালিকা প্রকাশিত হবে শনিবার। হাতে মাত্র 2 দিন সময়, এবং কোনোভাবেই এই অল্প সময়ের মধ্যে এত তথ্য ভেরিফিকেশন করে নাম আপলোড করা হবে না, সবাই বুঝতে পেরে গেছে। ফলে সাপ্লিমেন্টারি, তারপর আবার সাপ্লিমেন্টারি সমস্ত তালিকা যুক্ত হবে। কিন্তু 28 তারিখেই প্রথম ফাইনাল লিস্ট প্রকাশিত হবে বলে সুপ্রিম কোর্টও জানিয়েছে এবং সেই সঙ্গে ইলেকশন কমিশনও জানিয়ে দিয়েছে। ঠিক এই পরিস্থিতিতে কেন এই পরিস্থিতিতে এলাম এবং রাজ্যের মানুষ একটা আতঙ্কগ্রস্ত অবস্থায়, কারণ যাদের হিয়ারিং হয়ে গেছে বা যারা এতদিন তথ্য দিয়েছে সেগুলো আলটিমেটলি কিছু হয়েছে কি না তাদের ফাইনাল তালিকার পরে জানা যাবে। তারপর আবার যাদের নাম বাদ যাবে তাদের আবেদন করতে হবে, তাদের নাম উঠবে। এই করে আমরা যে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে। আমরা এই ব্যাপারে আলোচনা বারবার আমাদের এক্সপার্ট প্যানেলকে এনেছিলাম, আমি নিজেও বলেছি। এবং আপনারা জানেন যে গত 5 মাস ধরে বিভিন্ন সময় আমাদের মধ্যে আলোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষণ সুমন সেনগুপ্ত, বিহারের এসআইআর থেকে বেঙ্গল এসআইআর। আজকেও আমাদের মধ্যে সুমন সেনগুপ্তকে পাওয়া গেছে, যিনি সমাজকর্মী। সুমন, তোমাকে স্বাগত। সুমন, আমরা যেটা বারবার বলছিলাম এবং তুমিও বারবার বলছিলে, আলটিমেটলি এর পেছনে এনআরসি করার একটা উদ্দেশ্য আছে। আলটিমেটলি মানুষের শুধু হয়রানি না, একটা ডিজাইন আছে। এবং প্রথম খসড়া তালিকায় 58 লাখ বাদ দেওয়ার পরে মনে হচ্ছিল যেন সবার নাম থাকবে। তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1.5 কোটি মানুষকে হয়রানি করে ডাকা হলো, তাদের তথ্য নেওয়া হলো, সেই তথ্য যাচাই করে আবার কিছু তথ্য ফেরত দেওয়া হলো, দিয়ে পুরো ব্যাপারটা ঘেঁটে গিয়েছে। এবং এতদিন ইলেকশন কমিশনের যে জারি জুরি সেটা কার্যত ফাঁস। তারা বারবার বলছিল বিএলওদের শাস্তি দেওয়া হবে, বিএলওদের এআরওদের শাস্তি দেওয়া হবে, এইআরওদের দেওয়া হবে। তারা অলরেডি 7 আর 4 11 জনকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। 4 জনের নামে অলরেডি হয়েছে। এবার বিচারকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভিন রাজ্যের বিচারক আসবেন, বাংলার বিচারকরা আছেন 250 বিচারক। চিফ জাস্টিস সূর্যকান্ত, সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের মানুষ জয়মাল্য বাগচি, সঙ্গে 3 মেম্বার যে বেঞ্চ বিপুল পাঞ্চলি রয়েছেন। তারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন 80 লক্ষ, এই 80 লক্ষ তথ্য পাওয়া গেল পশ্চিমবঙ্গের চিফ জাস্টিসের কাছ থেকে। যে তথ্য গেছে তাতে এতদিন ধরে একটা মিথ্যে ন্যারেটিভের ওপরে পুরো বিষয়টা দাঁড় করানো ছিল। এই অল্প সময় কি এটা হবে না? বহু মানুষ ভোট দিতে পারবেন না এবছর। এই প্রশ্নটা সরাসরি তোমার কাছে রাখছি। প্রথম কথা হচ্ছে যে গত দিনের হিয়ারিং এবং গত কালকের হিয়ারিং, দুটো হিয়ারিং কে যদি একটুখানি মন দিয়ে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে আগের হিয়ারিং এ নির্বাচন কমিশন বলেছিল যে তাদের 95% কাজ হয়ে গেছে, বাকি আছে 5% কাজ। তারা চেয়েছিল যে তখন সূর্যকান্ত বলেছিলেন, চিফ জাস্টিস সূর্যকান্ত বলেছিলেন যে আপনারা এই 95% যে কাজ হয়ে গেছে সেই হিসাবেই তালিকাটা প্রকাশ করুন এবং সেটা 28 তারিখ, এর চেয়ে বেশি সময় আর দেওয়া যাবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে শতাংশের হিসাব করলে একরকম শুনতে লাগে, 2, 5, 10 এগুলো একরকম শতাংশ। কিন্তু শতাংশকে যখন আপনি সংখ্যায় পরিবর্তন করবেন, যে 8 কোটি ভোটারের 5% মানে 40 লক্ষ, 8 কোটি ভোটারের 10% মানে 80 লক্ষ। আজকে কলকাতা হাইকোর্টের যে যে বিচারপতি যিনি চিঠিটা লিখেছেন, যার ফলে এই 80 লক্ষ মানুষের নামটা চলে এসছে, সেইটা 80 লক্ষ মানুষের নামটা যখনই আসবে তখন দেখা যাচ্ছে যে বিষয়টা সংখ্যাটা অনেক বড়।
মানে আমরা যেটা আমি বারবার করে 1 মিনিট থামাচ্ছি তোমাকে, মানে এই ব্যাপারে 2 বাঙালি জাজ, জাস্টিস সুজয় পাল হাইকোর্টের চিফ জাস্টিস এবং জয়মাল্য বাগচি, তাদের ভূমিকা যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে, তারা অত্যন্ত সঠিক তথ্য দিয়েছেন। ঠিক সেই রকম ভাবে সুব্রত গুপ্ত, তিনিও সন্তান, আইএএস অফিসার, পশ্চিমবঙ্গে কাজ করেছেন, দিল্লিতে করেছেন, তার ভূমিকাটা অত্যন্ত নক্কারজনক, আমি এই চ্যানেলের দর্শকদের বলছি, কারণ তিনি গত 2 মাস ধরে মানুষকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। এবার তুমি বল। না, আপনি বলছেন বটে যে জয়মাল্য বাগচি এটা করেছে, কিন্তু আজকে জয়মাল্য বাগচির একটি উক্তি সেটাকে আপনাকে স্মরণ করতে হবে। উনি বলেছেন যে আমি এখন ফেয়ার আর যে তালিকা সেটার দিকে আমরা নজর রাখছি। এবার এই ফেয়ার তালিকা, এই শুদ্ধ তালিকা, এইটা নজর রাখতে গিয়ে যদি নজর অবশ্যই রাখা উচিত, আমি অবশ্যই রাখা উচিত, কিন্তু সেটা নজর রাখতে গিয়ে যদি পুঙ্খানুপুঙ্খ 12টি ডকুমেন্টের বাইরে, 12টি নথির বাইরে কোনো নথিকে গ্রাহ্য না করা হয়, একজন মানুষ 80 বছরের মানুষ, তার কাছে কোনো নথি নাই থাকতে পারে, অন্য বহু মানুষের কাছে এই নির্দিষ্ট যে 12টি নথি সেটা নাই থাকতে পারে, কিন্তু তাই বলে তার আবেদনটি কিংবা তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এটা তো কোনো যুক্তি হতে পারে না। এবার এই 80 লক্ষ মানুষ, আপনি যে প্রথম প্রশ্নটা করলেন, 80 লক্ষ মানুষ যদি বাদ যায় তাহলে তাদের প্রথমে কি হবে? প্রথমে যেটা হবে, 80 লক্ষের মধ্যে আপনার নাম আছে কি নেই সেটা নিয়ে একটা দোলাচল তৈরি হবে। প্রথমে ধরা যাক 80 লক্ষের মধ্যে আমাদের দুজনের মধ্যে কিংবা কারোর মধ্যে, আমাদের পরিচিত কারোর একজনের নাম আছে, 80 লক্ষের মধ্যে আছে। তিনি আশঙ্কায় ভুগবেন যে তার নামটা পরের তালিকায়, সাপ্লিমেন্টারি তালিকায় উঠবে, তো এটা একটা আশঙ্কা তার কাজ করবে। সেই আশঙ্কাতে তিনি মানসিক অবসাদে ভুগতে পারেন, তিনি মানসিক অসুবিধায় পড়তে পারেন, তারপরে তার অনেক কিছু হতে পারে, সেটা একটা দিক। দ্বিতীয়ত, যদি 80 লক্ষ মানুষকে বাদ দেওয়ার এবার আশঙ্কায় থাকার পাশাপাশি উনি যেটা করবেন সেটা হচ্ছে যে উনি আশা করবেন পরের তালিকায় তার নাম থাকবে, সেটাতেও যদি না থাকে তারপরেও উনি আশা করবেন। এই করতে করতে নির্বাচন চলে আসবে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এবার প্রত্যেক মানুষ যাদের নাম নেই তাদেরকে বলা হবে ফর্ম 6 দিয়ে অ্যাপ্লাই করতে, আবেদন করতে। এবার ফর্ম 6 দিয়ে আবেদনটা চলবে কতদিন অবধি? মনোনয়ন জমা দেওয়ার 7 দিন আগে অবধি। আজকে কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই প্রশ্নটাই করেছেন, মনোনয়ন জমা দেওয়ার 7 দিন আগে অবধি এই প্রক্রিয়া চলবে। ফাইনাল তালিকা কেউ আর, কোনো রাজনৈতিক দলই আর চেক করতে পারবেন না, এবং ফাইনাল তালিকায় কারা ঢুকলেন কারা বাদ গেলেন এই নিয়ে যে অসুবিধাগুলো সৃষ্টি হবে, সেই অসুবিধাগুলো কোনো রাজনৈতিক দলই আর চেক করতে পারবেন না। বিজেপি কি পারবে না পারবে সেটা ছেড়ে দিলাম, বিজেপি বাদে অন্যান্য বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা এটা চেক করতে পারবে না। আপনার পাড়ায় যদি বাইরের কোনো লোক এসে ঢোকে তাহলে আপনিও চেক করতে পারবেন না, উনি বাইরের লোক, আমিও চেক করতে পারবো না আমার পাড়ায় যদি কোনো বাইরের লোক এসে ঢোকে। এই পদ্ধতিটা ফর্ম 6 দিয়ে হবে। আর এই সংখ্যাটাকে 80 লক্ষ বাদ গেলে সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশন যথেষ্ট ধমক খাবে যে 80 লক্ষ মানুষ বাদ যায় কি করে। আর যেই ধমকটা যাতে নির্বাচন কমিশন না খায়, সেইটার জন্যই তারা চট করে গোটা বিএলওদের থেকে, এআরওদের থেকে গোটা বিষয়টা বিচারপতিদের আওতায় নিয়ে চলে গেলেন। বিচারপতিরা ঠিক করবে তারা কি করে এটাকে সমাধান করবে। তা নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ হতে আর 2 দিন কি 3 দিন বাকি আছে, এর মধ্যে 80 লক্ষ মানুষের তথ্য যাচাই করে এটা তাদের থ্রু করা, এটা অসম্ভব একটা হারকুলিয়ান টাস্ক। এটা মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারকরা এসেও এটা করতে পারবেন না, কারণ গোটা বিষয়টাকেই ঘেটে দেওয়া হয়েছে। গোটা বিষয়টাই প্রথম থেকে যে এআই প্রম্পট দেওয়া হয়েছে, কি এআই প্রম্পট দেওয়া হয়েছে আমরা কি জানি? আমাদেরকে এগুলো পরিষ্কার করে বলা হোক, কোন এআই প্রম্পটে এরকম বলে 1,36,00,000 1,50,00,000 মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সি হবে। একটা এআই কে তো প্রম্পট দিতে হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা তো নিজের মতো কাজ করে না, তাকে তো বলতে হয় যে আপনি এই বিষয়গুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার বাদ যাচ্ছে কি যাচ্ছে না। যদি তাই বাদ যায় তাহলে সেই যে ভুলটা, সেই ভুলটা কার? ভুলটা নির্বাচন কমিশনের। ভুলটা যদি, এবং সে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, আমি ধরে নেবো এটা ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত না, ইচ্ছাকৃতই করা হয়েছে, তাহলে এই যে গুলিয়ে দেওয়ার চক্রান্ত, এই গুলিয়ে দেওয়ার চক্রান্তটা কি জন্য? এই গুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে বাংলার ভোটটাকে ঘেটে দাও। এবং আপনি খেয়াল করুন, পাশাপাশি এই মুহূর্তে চলে এসছে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন ঘোষণা হয়নি, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি? তারা আশঙ্কা করছেন 80 লক্ষ মানুষ বাদ গেলে তার মধ্যে অধিকাংশই যেহেতু সংখ্যালঘু মানুষ বাদ পড়বেন,
যা লজিক্যাল ডিসক্রিপেন্সির যা তথ্য বলছে সংখ্যালঘু মানুষদের বাদ যাওয়ার প্রবণতা বেশি হবে, মতুয়াদের বাদ যাওয়ার প্রবণতা বেশি হবে, এবং তারা যদি আন্দোলনে নামে, রাস্তায় নেমে পড়ে, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করে, তারা দপ্তর ঘেরাও করে, তাহলে সেই জায়গাটাকে আটকানোর জন্যই কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছে। আজকে 2 কোম্পানি, কালকে 4 কোম্পানি, আর 6 কোম্পানি, 8 কোম্পানি, তারপরে দেখা যাবে বাংলার পুলিশ আর থাকছে না, গোটা নির্বাচন গোটা বিষয়টাই নিয়ন্ত্রণ করছেন কেন্দ্রীয় বাহিনী। আসলে রাজনৈতিকভাবে বাংলাকে দখল করতে না পেরে তারা যত রকম ভাবে চেষ্টা করে কেন্দ্রীয় সমস্ত এজেন্সি, কেন্দ্রীয় সমস্ত বাহিনী, কেন্দ্রীয় সমস্ত সংস্থা, এগুলোকে নানা রকম ভাবে ব্যবহার করে বাংলাকে দখল করতে চাইছে। এরপর যদি একটা অশান্তি হয়, তারপরে যদি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, আমি খুব অবাক হব না, এবং অশান্তি হওয়াটাও খুব অস্বাভাবিক সেটাও আমি মনে করি না। একজন মানুষের নাম বাদ গেলে তিনি যদি রাস্তায় নেমে আন্দোলন করেন, তিনি যদি তার নিজের, আমি এটা বলা উচিত না, তিনি যদি রাস্তায় নেমে, একটা সময় আপনারা দেখেছি যে মন্ডল কমিশনের বিরুদ্ধে লোকে রাস্তায় নেমে আন্দোলন করে গায়ে আগুন দিয়ে দিয়েছে, এরকম যদি ঘটনা ঘটতে শুরু করে, তাহলে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতিটা সামলাবে কে? ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি তখন তো রাজ্যের পুলিশ বলবে যে আপনারা এরকম করেছেন বলেই এরকমটা হচ্ছে। সেইটা সামলানোর জন্যই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা, এবং এই সমস্ত একটা ডিজাইন করা হচ্ছে। এই ডিজাইনটা করে এই অসুবিধায় মানুষকে ফেলে আজকে সকালবেলা দাঁড়িয়ে উনি বলছেন যে 80 লক্ষ, মানে উনারা স্বীকার করছেন 80 লক্ষ মানুষকে বাদ দিলে অসুবিধার সৃষ্টি হতে পারে, এবং 80 লক্ষ মানুষদেরকে 250 কেন 2500 বিচারক মিলেও, মানে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, মানে উড়িষ্যা, পৃথিবীর আসাম, সব জায়গার বিচারক নিয়ে আসলেও এটা হবে না। মানে কিরকম হাস্যকর কথাবার্তা। যে অসুবিধার কথা হয়ে মাইক্রো অবজারভারদের বাদ দেওয়া হয়েছিল যে তারা বাংলা বোঝেন না, তাহলে ঝাড়খণ্ড, বিহার, আসামের লোকজন কি বুঝবেন প্রসূন আচার্যর বানান আচার্য জয় অফলা লেখেন, নাকি অন্য কিছু শুধু জফলা ছাড়া লেখেন, নাকি বোসের বানান বোস, নাকি মানে বসু? এই যে তফাৎগুলো, সেটা কি আসাম কিংবা ঝাড়খণ্ড কিংবা বিহার কিংবা উড়িষ্যার মানুষজন বুঝতে পারবেন? তাহলে বাংলাকে না বুঝে, বাংলার ডেমোগ্রাফি না বুঝে, বাংলার অসুবিধাগুলো না বুঝে যদি এই ধরনের ঘটনা যখন করা হয়, তখন যেটা হয়, তখন সেটা হয় হচ্ছে যে এই ধরনের একটা প্রচন্ড একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়, যে ঘোলাটে পরিস্থিতি শেষে যে কি আনতে চলেছে আগামী কয়েকদিন, সেটা আমরা কেউ জানি না, এবং এই কেউ জানি না বলেই আমাদের আশঙ্কাটা বাড়ছে, সামনের দিন আরো ভয়ঙ্কর আসতে চলেছে বাংলার জন্য। সুমন, যেটা হয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর সময় অদ্ভুতভাবে ইলেকশন কমিশন এবং অশ্বিনী উপাধ্যায়, যিনি বিজেপির লয়ার ছিলেন, তারা কতগুলো অদ্ভুত দাবি করেছিলেন যে এখন থেকে ইলেকশন কমিশনের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আনতে হবে। মানে দে আর অ্যাপ্রিহেন্ডিং দ্য ল সিচুয়েশন উইল ডিটোরিয়েট। কারণ এক একটা জায়গায়, এই যেরকম আজকেই দেখছিলাম সুতি বিধানসভা কেন্দ্রের একটা এলাকা থেকেই 8000 লোকের নাম আপলোড হয়নি বলেই তারা কলকাতায় আসছে। এবং মানুষ তো একটা পরিচয় নিয়ে বাঁচে, আমি তুমি সবাই নাগরিক পরিচয় নিয়ে বাঁচি। সেই পরিচয়টাই যদি তার টলে যায়, তখন সাময়িকভাবে যে কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট করতে পারে। এবং বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে সেটা করলে স্টেটের দোষ। এবং বিজেপি বলছে যে জ্ঞানেশ কুমার আসুন এসে পার্টিকুলার, আমি শ্রমিক ভট্টাচার্যের কথা শুনলাম যে ডোমকল দেখুন, উনি মুর্শিদাবাদ জেলায় ডোমকল, দক্ষিণ 24 পরগনা পার্টিকুলার কয়েকটা জায়গা দেখুন। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে, এতদিন ধরে ইলেকশন কমিশন ভুলভ্রান্তি করলেই বিএলও, এআরও তাদের শাস্তি দিচ্ছিল। এই বিচারকরা যে সবাই ঠিকঠাক কাজ করবে, তাদের দায়বদ্ধতা কার কাছে থাকবে? সুপ্রিম কোর্ট। তারাও তো ভুল করতে পারে, আমার নাম বাদ দিয়ে দিতে পারে। আমি এবার আদালতে যেতে পারি যে আমার নাম বাদ দিলে। এই আইন আদালত করতে করতে আলটিমেটলি যা মনে হচ্ছে ওভারঅল দেখে, লক্ষ লক্ষ মানুষ, সে সংখ্যাটা 40 লাখ হতে পারে। কারণ সূর্যকান্ত বলেছেন এই 250 বিচারককে দিয়ে করতে 80 দিন লাগবে। আমি ধরে নিলাম আরো 250 যুক্ত হবে, এদের টোটাল 50 লক্ষ লোকে শর্ট আউট করতে হবে, সঙ্গে রাজ্যের লোক আছে। তো কেউ তো কারুর কাছে জাদু ছড়ি নেই। তো আলটিমেটলি 40 দিন হলো, তাহলেও তো ইলেকশন ডেট অ্যানাউন্স হয়ে যাবে, নমিনেশন ফাইলও শুরু হয়ে যাবে। কারণ মে মাসের ফার্স্ট উইকের মধ্যে ইলেকশন কমপ্লিট করে গভর্নমেন্ট ডিক্লেয়ারের অবস্থা করতে হবে। এ গেল এক। সুতরাং রাজনৈতিক দলগুলো পাগলের মতো তার অবস্থান নেবে। 2 নম্বর হচ্ছে, যেখানে বাল্ক ভোটার বাদ যাবে, সাধারণ মানুষ বাদ যাবে, সে তো রাস্তায় নেমে ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট করবে।
এবং সেই তার মানে কি রাজ্যটাকে একটা মানে অরাজক অবস্থায়, একটা বিশৃঙ্খল অবস্থায় এই এসআইআর করে ঠেলে দাও এবং তারপর একটা ইলেকশন করে যেন তেন প্রকারে ক্ষমতা গ্র্যাব করো। কারণ কিছু এখন অশান্তি হলেই বেলডাঙায় হলো, সম্প্রতি কি হলো না উড়ি মারা গেছে ঝাড়খণ্ডে, তাই নিয়ে বিক্ষোভ হলো, এনআইএ নেমে গেল, কিছু হলেই সেন্ট্রাল এজেন্সি নামছে, এক্ষেত্রেও এটাই সেন্ট্রাল হবে, এজেন্সি আসবে। তার মানে এটাই রাজ্যের হবে, মানুষকে সন্ত্রস্ত করে, মানে ইট ইজ দ্য সিচুয়েশন লাইক মণিপুর। মানে আমি একদম। একদিকে গলা কাটার মতো করে ভোটারদের নাম বাদ দিচ্ছি, সেকেন্ড হচ্ছে তারা যদি প্রতিবাদ করে সেটাকে ল অ্যান্ড অর্ডার দমনের জন্য আমি একেবারে উর্দিদারি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছি এবং সুপ্রিম কোর্টে সাবমিশন করছি যে স্টেট পুলিশকেও ইলেকশন কমিশনের আন্ডার ব্যবহার করতে দিতে হবে। অর্থাৎ ইট ইজ এ হোল ডিজাইন, যেটা আমরা বারবার গত 5-6 মাস ধরে বলছিলাম, হুক অর বাই ক্রুক, অমিত শাহর কথায় সাম দাম দণ্ডভেদ সবকিছু প্রয়োগ করা হচ্ছে শুধু বাংলার ক্ষমতা দখলের জন্য। হ্যাঁ, প্যারালালি আবার রাজনৈতিক প্রচার হিসাবে রথযাত্রা বেরোবে, সেখানে বিভিন্ন জায়গায় দাঙ্গা হবে। মানে এই সমস্তগুলো মিলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যাতে মনে হবে যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া, রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলায় ভোট হওয়া সম্ভব নয়। আর পলিটিক্যাল ন্যারেটিভটা তো গদি মিডিয়া দিয়েই চলবে। আর পলিটিক্যাল ন্যারেটিভে তখন মনে হবে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য দায়ী হচ্ছে এখানকার রাজ্য সরকার। অথচ সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে সামলাতে গেলে কেন্দ্রীয় বাহিনী এসে যে কি করে সামলাবে সেটা তাদের জানা নেই। কারণ 2 বছর ধরে মণিপুরকে একই অবস্থায় ফেলে রাখার পরেও প্রধানমন্ত্রীর সাহস হয়নি মণিপুরে গিয়ে একবার যাওয়ার। সুতরাং এই ধরনের ঘটনা ঘটলে যে প্রধানমন্ত্রী আজকে বাংলার জন্য চিঠি লিখছেন, সেই প্রধানমন্ত্রী কিন্তু বাংলায় চিঠি লেখা তো দূরস্থ, বাংলার দিকে পথও মারাবেন না। কারণ তিনি তখন মনে করবেন যে বাংলায় যা করার, যা ইচ্ছে হোক, রাষ্ট্রপতি শাসন হোক আর যাই হোক, আমাকে বাংলাটাকে ক্ষমতা দখল করতে হবে, বাংলার জমিটাকে দখল করতে হবে। কারণ বাংলার যে জমি সেটা আমার চাই, বাঙালি তার চাই না। গত কয়েকদিন আগে মধ্যপ্রদেশে একজন বাঙালি শ্রমিক খুন হয়েছেন। এই ধরনের ঘটনা ঘটেই চলবে। যার বাংলার প্রতি এত প্রেম, তার বাংলার শ্রমিকদের প্রতি এত বাংলায় কথা বলা মানুষদের প্রতি এত বিতৃষ্ণা, এত ঘৃণা, সেটা নিয়ে তো আজ অব্দি কোনোদিন কোনো মন কি বাতে তার কথা শুনিনি। আসলে গোটা বিষয়টাই নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র দপ্তর এবং এই সুপ্রিম কোর্ট সবাই এই ডিজাইনের অঙ্গ। সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছে চোখের সামনে যে ভুল করছে নির্বাচন কমিশন, তা সত্ত্বেও তারা নির্বাচন কমিশনকে একবারও বলেনি যে আপনারা এটা বন্ধ করুন, আগে এটা সাংবিধানিক যে জায়গাটা সেটা তৈরি হোক, তারপরে আপনারা এটা নিয়ে এগোবেন। তারা শুধু একটা করে রিলিজ দিচ্ছে। আচ্ছা, এটা বলুন তো, কতদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বার করতে হবে? কে বার করেছে? এতদিন অব্দি আপনি জানতে পেরেছেন কজন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কি কারণে বা নাম তার ডাকা হয়েছে? কেউ জানায়নি, কারণ ওরা জানাবে না। আর এই মিথ্যে কথাগুলো বলে বলেই কন্টিনিউয়াসলি এমন একটা জায়গায় চলে গেছে যে আজকে একটা দিন না একদিন মিথ্যেটা ধরা পড়ে যাবে। আর মিথ্যেটা ধরা পড়লেও সেটাকে কি করে গার্ড দেবে সেটাও তার জানা আছে। আজকে যখন হাইকোর্টের প্রধান বিচারপতি লিখে ফেলেছেন কথাটা যে 80 লক্ষ মানুষদের এই কাজটা বোঝানো মানে 4 দিনে সম্ভব নয়, সেইটাই বোমাটা ফাটিয়ে দিয়েছে। কিন্তু বোমা ফাটালে কি হবে? মানুষ তো ভাবছে যে এটা মানে পশ্চিমবঙ্গ সরকার এর তার পশ্চিমবঙ্গ সরকার তার অফিসার দেয়নি বলে এই সমস্যাটা হয়েছে। আদপে অফিসার দেয়নি বলে নয়, অফিসার থাকলেও এটা সমস্যা হতে পারতো। কারণটা হচ্ছে যে আমি তো গোটা বিষয়টাকে একটা এআই দিয়ে করার চেষ্টা করেছি, আমি তো গোটা বিষয়টা মানবিকভাবে দেখার চেষ্টাই করিনি। কে ঠিক করলো যে যে নির্বাচন কমিশন 2002 সালে নাম থাকলে তাদের কাউকে ডাকা হবে না প্রথমে বলেছিল? এই আপনি সুব্রত গুপ্তের কথা বললেন, এই আপনি সিইও মনোজ আগরওয়ালের কথা বললেন, জ্ঞানেশ কুমার নিজে বলেছেন যে যাদের 2002 সালে নাম আছে তাদের কাউকে ডাকা হবে না। তাহলে 2002 সালে নাম থাকা সত্ত্বেও কেন তাদেরকে ডাকা হলো? এই প্রশ্নের জবাব কে দেবে? আসলে ওরা কেউ প্রশ্নের জবাব দিতে মানে চাইবে না। ওরা চাইবে মানুষকে বিপদে ফেলা। আর যে রাষ্ট্র মানুষকে বিপদে ফেলে সেই রাষ্ট্রকে মানুষ কিন্তু একদিন রুখে দাঁড়ায়। আর রুখে দাঁড়াবে বলেই মানুষ কিন্তু রাস্তায় নামবে। একজন মানুষ, মানে আপনি খেয়াল করুন, দুটো শব্দ আমি বলবো। মমতা ব্যানার্জি বলেছিলেন প্রথমে এসআইআর হতে দেবো না, তারপরে সেখান থেকে তিনি জানেন যে সাংবিধানিক সংকট তৈরি হবে, তিনি সেটাতে এগোননি। আর তিনি বলেছেন, শেষমেশ বলেছেন যে অবৈধ কোনো ভোটারকে অবৈধ ঘোষণা করলে তিনি শেষ অবধি দেখবেন। আর মোহাম্মদ সেলিম, যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি বলেছিলেন যে একজন বৈধ ভোটারও যদি বাদ যায় তারা নির্বাচন কমিশনের জিনা হারাম করে দেবেন। আচ্ছা, জিনা হারামটা কি করে করবেন? কালকে সকালবেলা যদি নির্বাচন ঘোষণা হয়ে যায়, এমন একটা অবস্থা তৈরি হবে, একটা মানুষ যদি বাদ যায় তিনি কি পারবেন?
সেই মানুষটির পাশে এসে দাঁড়াতে? তার কি সময় হবে? নাকি সেই মানুষটি তাকে চাইলেও পাবেন? যে কাউকে, এটা মমতা ব্যানার্জিকেও পাবেন না, সেটা মোহাম্মদ সেলিমকেও পাবেন না, সেটা কংগ্রেসের শুভঙ্কর সরকারকেও পাবেন না, কারোর পক্ষে সেই সময়টা হবে না। কারণ তারা নির্বাচনী প্রচারে নেমে যাবেন, তারা তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে কথা বলবেন। যে মানুষটি বাদ চলে গেলেন, তার যে নাগরিকত্ব চলে যাবে, সেই আশঙ্কাটায় যদি একটি মানুষ কোনো বাজে কাজ খারাপ করে কাজ করে ফেলেন, ফেলেন। কোনো হ্যাঁ, খারাপ আমরা কাজ আমরা করে এখানে ফেলেন, বলতে পারি না ইউটিউবে, হ্যাঁ খারাপ বলতে কিছু পারি করে না, ফেলেন। 144 জন মানুষ ইতিমধ্যে মারা গেছেন, তার মধ্যে বিএলও আছেন এবং সাধারণ মানুষও আছেন। তার রক্তের দাগ, তার খুনের দায় কিন্তু জ্ঞানেশ কুমারকে নিতে হবে। এরপরে এই সংখ্যা যদি বাড়তে থাকে, আমরা ইউটিউবে বলবো না, এই সংখ্যা যদি কোনো রকম ভাবে এটা যদি বেড়ে যায় এবং যদি গণহারে এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তার উত্তর কে দেবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেবে, নাকি জ্ঞানেশ কুমার দেবেন, নাকি মনোজ অগ্রওয়াল দেবেন, নাকি সুব্রত গুপ্ত দেবেন, নাকি যে গদি মিডিয়ায় বসে যারা এই এসআইআর ভালো, হ্যাঁ, এসআইআর ভালো বলে, এইখান এসআইআর ভালো থেকেই বলে, আসছি তোমার কাছে। এসআইআর তুমি ভালো দীর্ঘ বলে চিৎকার করছিলেন, তারা উত্তর দেবেন। যারা এখনো মনে করেন এসআইআর দিয়ে শুদ্ধ ভোটার তালিকা হয়, তাদেরকে আমি খুঁড়ে খুঁড়ে দণ্ডবাদ করতে হয় যে এই এসআইআর এর যে ডিজাইন, তাতে কোনোদিনই শুদ্ধ তালিকা হয় না। এই এসআইআর মানুষকে বাদ দেওয়ার ডিজাইন, এবং এই এসআইআর মানুষকে বেনাগরিক করার ডিজাইন, এই এসআইআর এনআরসি করার ডিজাইন, এই এসআইআর মানুষকে দেশ থেকে বার করে দেওয়ার ডিজাইন, এবং এই ডিজাইনটা খুব খুব সুচতুরভাবে ভারতের কেন্দ্রীয় সরকার, দেশের সর্বোচ্চ আদালত, দেশের একটি স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশন এবং গদি মিডিয়া মিলে দায়িত্ব নিয়ে করেছে। এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, মানুষ এইটা গোটা বিষয়টা কিন্তু দেখেছে, গোটা প্রক্রিয়াটা দেখেছে, এবং মানুষ কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। আমার আপনার ফেসবুক পোস্টে যখন আপনি লিখবেন, তখনই দেখতে পাবেন ক্ষুব্ধতার জায়গাটা। কেউ কেউ হয়তো আসবেন যে এটা নিয়ে বলতে যে হ্যাঁ খুব ঠিক হয়েছে, কিন্তু খুব ঠিক হয়েছে যারা বলছেন, তাদেরও নিজের মধ্যে শান্তি নেই যে কাল সকালে তার নামটা বাদ যাবে নাকি, এটা কেউ জানেন না। সুতরাং এই বিষয়ে যদি কথা বলতে হয়, সবার আগে আঙ্গুল তুলতে হবে গদি মিডিয়ার দিকে, যারা এটাকে সাপোর্ট করেছিল। সেই গদি মিডিয়ার এই গোটা এসআইআর প্রক্রিয়া, যারা বলেছিল 2002 সালেও নাকি একই রকম এসআইআর হয়েছিল, তারা কোনো তথ্য দেখাতে পারবে না। অথচ আমাদের কাছে তথ্য আছে 2002 সালে এইরকম ভাবে কোনো এসআইআর হয়নি। 2002 সালে যেটা হয়েছিল, তাতে কাউকে কোনো কাগজ জমা করতে হয়নি, কাউকে কোনো নথি জমা করতে হয়নি, কাউকে কোনো ফর্ম ফিল আপ করতে হয়নি। মানুষের বাড়ি বাড়ি যাওয়া হয়েছিল, বিএলওরা গেছিলেন, এনুমারেটররা গেছিলেন, এবং 2002 সালের যে ডকুমেন্ট যোগেন্দ্র যাদব যেটা বার করেছেন, তার মধ্যে পরিষ্কার লেখা আছে, দ্য ইলেকশন কমিশন ডাজন্ট হ্যাভ এনি রাইট টু জাস্টিফাই অর টু ফাইন্ড আউট দ্য সিটিজেনশিপ অফ এনি ভোটার অফ আ কান্ট্রি। এইটা একদম গোদা গোদা অক্ষরে, বোল্ড অক্ষরে লেখা আছে, সেইটা নিয়ে কোনো কথা আজ অব্দি কেউ বলেনি। এইটাই হচ্ছে আমার বক্তব্য। সুমন, এবার একটা খুব স্পষ্ট মিডিয়ার ভূমিকাটা, মেন স্ট্রিম মিডিয়ার, বিশেষ করে টিভি চ্যানেলগুলো, একেবারে বাংলা টিভি চ্যানেলগুলো, সে আর প্লাসই হোক, এবিপি আনন্দই হোক, 24 ঘন্টাই হোক, বা অন্য টিভি চ্যানেল, তারা প্রথম থেকে একটা অদ্ভুত ভাবে, বা TV9 হোক, তারা অদ্ভুত এবং এখনো বলে চলে যে হেসে হেসে যে অ্যাকচুয়ালি জেনুইন, প্রথমে তো বাংলাদেশ ন্যারেটিভ, রোহিঙ্গা ন্যারেটিভ, সেগুলো সন্ধ্যের থেকে এরা বিজেপির বলতে থাকে। এবং তাদের এই উদ্বিগ্নতা, হয়তো কিছু কিছু চ্যানেল মানুষের হেনস্থাটা এতে দেখিয়েছে, আলোচনা করেছে, কিন্তু তারা যেভাবে বাংলা চ্যানেল বাঙালির পক্ষে কথা বলবে, তাদের যে নাম বাদ যাচ্ছে, তা কিন্তু তাদের এই ভূমিকায় কিন্তু দেখা গেল না, অদ্ভুত ভাবে। সেইটাকে তুমি কিভাবে দেখছো? মেন স্ট্রিম এই যে টিভি চ্যানেলগুলো সন্ধ্যাবেলা, এবং এবং আমি শেষ করে নি, এবং কিছু বিশেষজ্ঞ বসায় যারা একেবারে মূর্খের এতে বাস করে, কিছু প্যানেলিস্ট বসায় যেগুলো দালালের ভূমিকা শুধু নয়, সেই প্যানেলিস্ট গুলো যে রাজনৈতিক দলের হয়ে কথা বলে, কি বলছে না বলছে কোনো ঠিক ঠিকানা নেই। এই ভূমিকাটাকে তুমি কিভাবে দেখছো? মানে এদের এই যে 80 লক্ষ বাদ যাওয়ার পেছনে অদ্ভুত তারা একটা যুক্তি খাড়া করছে, এই মিডিয়া সন্ত্রাস, এটাকে তুমি কিভাবে দেখছো? কি দেখার কিছু নেই। এই মিডিয়াতে যারা যাচ্ছে, ইমিডিয়েটলি এই ধরনের মিডিয়াতে যাওয়া বন্ধ করা উচিত। যারা সাধারণ সচেতন মানুষ, বিশেষজ্ঞ হিসেবে যারা নিউট্রাল, মানে সেই অর্থে এখনো নিউট্রাল, তারা এখনো এই মিডিয়াগুলোতে গিয়ে ভাবেন মুখ দেখালে এটা আনন্দ পাবেন, কিন্তু আদপে এরা যে সম্পূর্ণ বাঙালি বিরোধী একখানা ভূমিকা রেখে চলেছে এবং রেখেই যাচ্ছে,
তাদের বিরুদ্ধে একটাই উদ্দেশ্য। আমি সেদিন একটা ছবি দেখলাম যে একটি আর 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 বাংলাতে একটি প্যানেল বসেছে, তাদের 7জন প্যানেলিস্টকে এনেছে, তার মধ্যে 7জনই বিজেপি। সুতরাং এই অবস্থাই করে দিতে হবে। তোরা বিজেপির হয়েই প্রচার কর, তাহলে ওটাকে আর নিউজ চ্যানেল বলা যাবে না, বিজেপির প্রোপাগান্ডা চ্যানেল বলতে হবে। যে কোনো চ্যানেল তাদের তাতে বিরোধী পক্ষের যাওয়া বন্ধ করা উচিত, এবং বন্ধ মানে একেবারে বন্ধ। কৃষক আন্দোলনে যেটা করা হয়েছিল যে কোনো গদি মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না, গদি মিডিয়া গো ব্যাক। সুতরাং এই ক্ষেত্রেও এসআইআর এর ক্ষেত্রে যদি কোনো আন্দোলন তৈরি হয়, ছোট ছোট আন্দোলনগুলো আস্তে আস্তে দানা বাঁধলেও বাঁধতে পারে, যদি অবস্থানের মতো জায়গা তৈরি হয়, সেখানে যাতে গদি মিডিয়ার মানুষজনকে একেবারেই এন্ট্রি না দেওয়া হয়, সেই জায়গাটাও দেখা উচিত। কারণ এই গদি মিডিয়ায় একটা সময় রোহিঙ্গা, একটা সময় অনুপ্রবেশকারী, এই শব্দগুলোকে মানুষের মাথায় ঢুকানোর চেষ্টা করে গেছে। আজকে যদি 80 লক্ষ মানুষ বাদ যায়, তাহলে কি স্বরাষ্ট্র দপ্তর বলবে এই 80 লক্ষ মানুষ অবৈধ অনুপ্রবেশকারী? তাহলে সেটা জানাতে হবে। সেটা যদি না জানায়, তাহলে এই 80 লক্ষ মানুষ কারা, সেই নামগুলো প্রকাশ করতে হবে। 80 লক্ষ থেকে এটা আসলে কেন অসম্পূর্ণ তালিকা প্রকাশ করছে বলুন তো? যদি ফুল তালিকা প্রকাশ করে ফেলে, যদি সম্পূর্ণ তালিকা প্রকাশ করে ফেলে, যদি করার সুযোগও থাকে, তাহলেও যে সংখ্যাটা হবে সেটা নেহাত কম নয়, সেটা ন্যূনতম 40 লক্ষ হবে। আমার হিসাবে, আমি আগেও বলেছি, এখনো বলছি। তার মানে ড্রাফট ভোটার লিস্টের পরেও আরো 40 লক্ষ জেনুইন ভোটার বাদ যাচ্ছেই, এবার বাদ যাচ্ছে। 58 লক্ষ প্রথমে ডেথ এবং ওই সমস্তগুলোতে বাদ যাওয়ার পরে অন্তত পক্ষে 40 লক্ষ বাদ যাবে, এর কোনো বিকল্প নেই। এবং সেই 40 লক্ষটাকে কমানোর জন্যই ওই ফর্ম 6টা আসবে, বাইরের রাজ্যের লোকজনকে ওরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করা হবে। আশা করি লোকে এই সংখ্যার জাগলারিতে ভুলে না গিয়ে আসলে যে ওরা বাদ দিতে চাইছে, এআই কে দিয়ে সচেতন ভাবে বাঙালিকে ভোটার তালিকা থেকে বাদ রেখে বাঙালিকে বেনাগরিক করার এই চক্রান্তের বিরুদ্ধে বাঙালি একদিন না একদিন রুখে দাঁড়াবে, এই বিশ্বাস আমার আছে। এবং বাঙালি কোথাও না কোথাও, বাঙালি মানে শুধু নয়, বাংলায় যারা বাস করেন তাদের অনেকেই হয়তো হিন্দিভাষী, উর্দুভাষী অনেকদিন ধরে আছেন, বহুদিন ধরে, 30 বছর 40 বছর ধরে আছেন, আমার সঙ্গে বহু মানুষের পরিচয়ও আছে। তারাও কিন্তু এইটাতে খুব খুশি এমনটা নয়, তারাও কিন্তু রাস্তায় নামবেন। এবং ওই এনআরসি, এই সিএ বিরোধী আন্দোলন যেভাবে হয়েছিল, পার্ক সার্কাস, শাহিনবাগ, মেটিয়া বুরুজ, এরকম যদি আন্দোলন তৈরি হয়, তখন যাতে গদি মিডিয়াকে ঢুকতে না দেওয়া হয়, এবং এই আন্দোলনগুলো যাতে না হয়, সেই জন্যই যাতে কেন্দ্রীয় বাহিনী আসছে, সেটা নিয়েও আমার সন্দেহ আছে। এই আন্দোলন কোনোভাবেই বসতে দেওয়া যাবে না। আসলে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যদি বাংলার হাতে থাকে, তাহলে সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সেটাকে সামলানো মুশকিল হবে বলেই এই কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে বলে আমার বিশ্বাস। এবং এই গদি মিডিয়াকে বয়কট করা ছাড়া কোনো জায়গা নেই। যারা চারিদিকে শুধু রোহিঙ্গা, অনুপ্রবেশকারী এগুলো খুঁজে বেড়ায়, তারা নিজেরাই যে কিভাবে এই দালালিটা করে যাচ্ছে, মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত, একজন মানুষও যদি বাদ যায়, এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় প্রহসন। এটা ভারতের মতো সভ্য দেশে 75 বছর 80 বছর স্বাধীনতার পরে একজন মানুষও যদি বাদ যায়, সেটা গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা। আর এই দুঃখজনক ঘটনাকে যারা সাহায্য করে যান, তাদেরকে বিরোধিতা করা ছাড়া কোনো উপায় আমার জানা নেই। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এর আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আজকে একটা ভয়ঙ্কর জায়গায় এসছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলেছেন, আমাদের প্রচুর জায়গায় ফর্ম 7 জমা দিতে দেয়নি, এবং প্রচুর জায়গায় আটকানো হয়েছে, কিছু জায়গা পুড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত ফর্ম 7 জমা দিতে হবে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য, এটা নয়তো এসআইআর কমপ্লিট হবে না, আর এসআইআর কমপ্লিট না হলে আমরা ভোট পরিচালনা করতে দেব না। এই বিষয়টাকে তুমি তার মানে নাম বাদ দেওয়াটা একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য। একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে নাম বাদ দেব, তাহলে সেই রাজনৈতিক দলটাকে মানুষ চিনতে পারবে না? এটা হয়? অন্য কোন রাজনৈতিক দল বলছে না বাদ দেওয়ার কথা, আমি আপনি বলছি না আমি আপনি বলছি একটা মানুষের যাতে বাদ না যায়। আমি আপনার 2-3টে এক্সাম্পল দিচ্ছি। গুজরাটের একজন ঢোলবাদক, লোকশিল্পী, তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এই বছরই। তার নাম পদ্মশ্রী পুরস্কার যেদিন ঘোষিত হয়, তার ঠিক 2-3 দিন আগে তার নামে কমপ্লেন আসে তিনি ভারতীয় নাগরিক নন, ফর্ম 7 দিয়ে। তার নাম হচ্ছে কি কাসাভাডু না কি নাম, আমি এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না। এই ভদ্রলোকের নামে 60 বছর ধরে তিনি একই ওয়ার্ড নাম্বার 8-এ থাকেন, তার নাম বাদ দেওয়ার জন্য চক্রান্ত করেছে। তারপরে যখন এটা নিয়ে হইচই পড়ে, তখন বলে না আমার এটা ভুল হয়ে গেছে, সারনেমে একটা গন্ডগোল ছিল, সেজন্য ওটা ভুল করে ওটা পড়েছে।
এটা গুজরাটের ঘটনা। রাজস্থানে একজন বিএলও কে ফোন করা হয়েছে যে মুসলমানদের নাম বাদ হ্যাঁ, দিতে হবে। আসামে সুমনা চৌধুরী বলে একজন বিএলও নিজে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছেন একদম যে একদম তার যে শিক্ষক, তার যে হেডমাস্টার মশাই, যার কাছে তিনি রোজ রিপোর্ট করেন, তার নামটাও এসছে, তিনি নাকি ভারতীয় নাগরিক নন। সুতরাং এইটা তিনটে এক্সাম্পল দিলাম। আমি একটা সংযোজন আমার করি। আমার এখানে সন্দেশ- আজকেও একাধিক বিএলও অভিযোগ করেছে, আমাদের প্রসূনাচের ইউটিউব চ্যানেলে নাম না করে অভিযোগ করেছে যে আমার জেনুইন আপলোড করা ডকুমেন্ট সেগুলোকে ক্যান্সেল করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। তারা অরিজিনাল লোক নামের বানান। একাধিক বিএলও বলছে, আমি স্পষ্ট বলেননি যেহেতু চাকরির ব্যাপার, আমি অমুক জেলার বিএলও, আমি সমস্ত খতিয়ে দেখেছি দাদা, কি করব বুঝতে পারছি না, প্রচন্ড মানসিক একদমই তাই। কষ্ট আছে। একাধিক বিএলও কমেন্ট করেছেন আমাদের প্রসূনাচের এই জার্নালিস্ট। এটার ভালো দিক যে বিএলওরাও আস্তে আস্তে বুঝতে পারছেন যে তাদেরকে গুটি বানিয়ে গোটা খেলাটা সাজানো হয়েছিল। এখন বিএলওদের ওপর থেকে হয়তো চাপটা সরে গেছে, কিন্তু চাপটা শেষ অবধি কিন্তু মানুষের উপরেই এসে পড়েছে। এবং বিহারেও যে ঘটনা ঘটেছিল, বিএলওর নামও ছিল না। পশ্চিমবঙ্গেও যে বিএলওর নাম থাকবে তার নিশ্চয়তা নেই। সুতরাং বাদ যদি দেওয়ার হয়, আসলে এই ডিজাইনে যে কোনো কাউকে বাদ দেওয়া যায়, এই ডিজাইনে যে কোনো মানুষকে যে কোনো সময় বাদ দিয়ে দেওয়া যায়। যারা বলেছিলেন যে খসড়া তালিকায় নাম উঠে গেছে মানে এই সমস্ত কিছু সব ঠিকঠাক আছে, তারা সম্পূর্ণ মানে ভুল ধারণা তাদের ছিল। আলটিমেটলি এই চূড়ান্ত ভোটার তালিকা যেটা 28 তারিখ বেরোনোর কথা, সেটাও চূড়ান্ত নয়। শেষমেশ যে কি তালিকা বেরোবে, শেষমেশ যে কার নাম থাকবে, শেষমেশ যে কার নাম থাকবে না, এই অনিশ্চয়তা মানে কতদিন ধরে চলবে। একটা মানুষের শারীরিক মানসিক এই অশান্তি দিয়ে একটা রাষ্ট্র যে কি করে, মানে 2014 সাল থেকে একটি সরকার এসছে, তারা রোজ সকালবেলা উঠে ভাবে মানুষকে অসুবিধায় ফেলবো, তার নাগরিকদের অসুবিধায় ফেলবো। আর যে রাষ্ট্র এটা ভাবে, সে রাষ্ট্র কোনোদিন এগোতে পারে? যতই সে সংখ্যার জাগলারি দেখাক, তার জিডিপি এগিয়ে গেছে, তার অর্থনীতি প্রচন্ড জোরে এগোচ্ছে, আদপে যে তার অর্থনীতি পিছিয়ে যাচ্ছে, তার জিডিপি পিছোচ্ছে, মানুষের যে শ্রম ক্ষমতা, মানুষের যে ক্রয় ক্ষমতা, এগুলো কমে আসছে, সেগুলোকে যতই সে চেপে দেখাক, আসলে মানুষকে অসুবিধায় রাখলে, মানুষকে খুশি না রাখতে পারলে কোনো দেশই এগোতে পারে না। আমাদের দেশও এগোতে পারবে না। মানুষকে খুশি রাখাটা প্রাইমারিলি একটি রাষ্ট্রের কাজ। আর সেই কাজ থেকে আমাদের কেন্দ্রীয় সরকার এখন যারা আছেন, তারা সেই কাজ থেকে নিজেদেরকে বহু যোজন দূরে রেখেছেন এবং চেষ্টা করছেন যাতে মানুষকে আরো কষ্ট দেওয়া যায়। কেউ কেউ সামনাসামনি বলে ফেলছেন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তো সরাসরি বলেই ফেললেন মিয়াদের কষ্ট দেওয়াটাই তার কাজ, তিনি নাকি সেই জন্যই মুখ্যমন্ত্রী হয়েছেন। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলে যাচ্ছেন, আর দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হাঁ করে সেটা শুনছেন, অ্যাজ ইফ যেন কিছুই হয়নি। এটা ভারতবর্ষ বলেই এটা এই মুহূর্তে এটাকে কি কি ধরনের গণতন্ত্র বলা যায় আমার জানা নেই। আর এই 80 লক্ষ মানুষ বাদ যাওয়ার পরে সূর্যকান্ত বিচারপতি, প্রধান বিচারপতি সূর্যকান্ত বা কি বলবেন তাও আমার জানা নেই। জ্ঞানেশ কুমারী বা কি বলবেন, কি উত্তর দেবেন, কাকে উত্তর দেবেন, আসলে কেউ উত্তর চায় না, কোনো আমার উত্তর শেষ কেউ চায় কথা, না কোনো। তাহলে হ্যাঁ, বলুন। আলটিমেটলি এসআইআর এর নামে খুব সংক্ষিপ্ত উত্তর, গণতন্ত্র কি অ্যাকচুয়ালি বিপন্ন? গণতন্ত্রই এসআইআর এর নামে গণতন্ত্র ডেমোক্রেসি ইন বিপন্ন। ক্রাইসিস, আপনি ডেমোক্রেসি যদি ইজ ইন ক্রাইসিস। আপনি থাম্বনেল যদি করেন, তাহলে থাম্বনেল এটাই করবেন, এসআইআর করে ভারতের গণতন্ত্রকে বিপন্ন করা হলো, এটাই হবে থাম্বনেল আজকের। যে এটাই হচ্ছে মানুষের মানে একটি ভোটার তালিকা সংশোধন, যেটা একটি সাধারণ প্রক্রিয়া হওয়ার কথা ছিল, সেটা করতে গিয়ে মানুষকে বাদ দিয়ে হয়রানি করে নির্যাতন করে একটি নির্বাচন কমিশন নিজের নামকে নির্যাতন কমিশনে পরিণত করে মানুষকে রোজ দিন অসুবিধার মধ্যে ফেলে কি পেল? শেষমেশ কি পেল? গণতন্ত্র কি পেল? ভারতের গণতন্ত্র কি পেল? আদপে কি কিছু পেল? আদপে তো কিছুই পেল না। আদপে মানুষগুলোকে আরো রাষ্ট্রহীন বানানোর চক্রান্ত হলো, এটুকুই হলো। আমিও জানি না আমার নাম থাকবে নাকি, আপনিও জানেন না আমার নাম আপনার নাম থাকবে নাকি। কাল সকালবেলা উঠে যদি না থাকে, আপনার আমার যে কি অসুবিধা হতে পারে। আমি বারবার একটা কথা বলি, যে মানুষগুলো বলেন যে আমার তো কোনো অসুবিধা নেই, তারা ভুল ভাবছেন। আজকে যার অসুবিধা নেই, কাল সকালে তারই অসুবিধা হবে না, এই নিশ্চয়তা আমাদের এই কেন্দ্রীয় সরকার দেয় না, আজকে আর দেয় না। যার ফলেই হ্যাপিনেস ইন্ডেক্সে কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষ ক্রমশ পিছাচ্ছে। মানুষ খুশি নয়, এই সরকারের আমলে মানুষ খুশি নয়। আসলে এই যে চিহ্ন মার্কার গুলো, এটা বোঝাটা অনেক বেশি জরুরি।
মানুষ কেন খুশি নয় সেটা বোঝাটা অনেক বেশি জরুরি। আর এই এসআইআর মানুষকে খুশি করতে পারেনি। যাক সুমন, অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। অনেক ব্রড অ্যাসপেক্টে আলোচনা হলো। আপনারা যারা প্রচুনাচারী জার্নালিস্ট চ্যানেল দেখছিলেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেউ যদি মেম্বারশিপ করেন ভালো হয়, কারণ তাহলে আমাদের চ্যানেলটা চালানো আমাদের পক্ষে সহজ হবে। সকলকে ভালো থাকবেন, নমস্কার। সুমন, তোমাকেও অনেক ধন্যবাদ।